আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির আহমেদ। তোমাদের নবম শ্রেণীর, মূলত এটা নবম দশম শ্রেণীর জন্যই প্রযোজ্য, কিন্তু আমাদের তৃতীয় অনলাইন টিউটোরিয়ালে এই চ্যাপ্টারটি নবম শ্রেণীর সিলেবাসে দেওয়া আছে। তাই নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এক চলক বিশিষ্ট সমীকরণ এই সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তোমরা পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবে। এখান থেকে তোমাদের তৃতীয় অনলাইন টিউটোরিয়ালে এখান থেকে অবজেক্টিভ আসবে। আসো আমি আগে আমাদের যে হেডিংটা আছে, আমাদের আজকে যে শিরোনাম সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি, এরপরে আমরা মূল পাঠে যাব ইনশাল্লাহ। এক চলক বিশিষ্ট সমীকরণ। তাহলে সর্বপ্রথম আমাদের কি পয়েন্ট হচ্ছে সমীকরণ। তো সমীকরণ কাকে বলে এটা তোমরা ক্লাস 6 থেকেই শিখছো যে বীজগণিতের সমীকরণ কাকে বলে। দুই বা ততোধিক রাশি যদি সমান চিহ্ন যুক্ত থাকে তাহলে তাকে আমরা সমীকরণ বলতে পারবো। সমীকরণ চেনার জন্য তোমাকে কিছু বৈশিষ্ট্য সমীকরণের আছে। সে বৈশিষ্ট্যগুলো হচ্ছে, সমীকরণের মাঝে কি থাকবে? সমান চিহ্ন থাকবে। ধরো 2x + 3 = 5, এটা একটা সমীকরণ। এখন সমীকরণের দুই পাশে দুটি বহুপদী থাকতে পারে। বহুপদী কথাটা হচ্ছে, বহুপদী হচ্ছে একটা পদকে বহুপদী বলে, আবার একের অধিক পদকেও বহুপদী বলা হয়। তাহলে সমীকরণের ডান পাশে দুই পাশে দুইটা বহুপদী থাকতে পারে, আবার ডান পাশে শূন্যও থাকতে পারে। এরপরে আসো এক চলক বিশিষ্ট সমীকরণ বলতে আমরা কি বুঝি। সমীকরণের এই যে অজ্ঞাত রাশিটা, এই অজ্ঞাত রাশিটা হচ্ছে তার চলক। যদি কোনো সমীকরণে একটা চলক থাকে তাকে আমরা বলবো এক চলক বিশিষ্ট সমীকরণ। তাহলে এটা এক চলক বিশিষ্ট সমীকরণ। দুই চলক তিন চলক বিশিষ্ট সমীকরণও আছে, যেমন 2x + y = 3, এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট, x y দুইটা চলক। এবার আসো সমীকরণের ঘাত বলতে আমরা কি বুঝি। সমীকরণের ঘাত, কোনো সমীকরণের ঘাত কোনো সমীকরণের চলকের সর্বোচ্চ মাত্রা বা সূচককে ওই সমীকরণের ঘাত বা মাত্রা বলে। তাহলে দেখো 2x + 3 = 0, এই যে সমীকরণ, এখানে চলকটা হচ্ছে x, তাহলে x এর ঘাত কত? 1। তাহলে এই সমীকরণের মাত্রাও 1। এবার আসো আমরা আরও কিছু মাত্রা দেখি। তাহলে x² + 2x + 3 = 0। এখানে দেখো এই চলকটা x চলক, এখানে আছে 2 মাত্রা আর এখানে 1 মাত্রা, তাহলে এই সমীকরণটা হচ্ছে 2 মাত্রা। এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ কি? যে সমীকরণের চলকের সর্বোচ্চ মাত্রা হচ্ছে 2, তাকেই আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। এখন তোমাদের অবজেক্টিভ আসার মতো এরকম অবজেক্টিভ, যেমন x² - 2² = 0, এই সমীকরণের মাত্রা কত? তাহলে দেখো, তুমি যদি ভিতরেরটা দিয়ে চিন্তা করো তাহলে কিন্তু সঠিক হবে না। এই যে 2 এর উপরে আরেকটা স্কোয়ার আছে, তাহলে x⁴, তাহলে এই সমীকরণের মাত্রা হচ্ছে কত? 4। এটা অবশ্যই খেয়াল রাখবে, এ ধরনের অবজেক্টিভ আসে বোর্ড কোশ্চেনে, তোমরা এই ধরনের অবজেক্টিভ দেখবে। এখন একটা সমীকরণের একটা স্পেশাল ব্রাঞ্চ বা শাখা আছে, সেটাকে আমরা অভেদ বলবো। তাহলে
আমরা দেখেছি যে একটা নর্মাল যদি একটা সমীকরণ ধরো 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 5, এটা একটা সমীকরণ, এটার দুই পাশে মাত্রা সমান হতে পারে আবার না হতে পারে, কিন্তু অভেদ হতে হলে অবশ্যই সমীকরণের দুই পাশের মাত্রা সমান হতে হবে। যেমন আমরা যদি a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো আমি যদি এই চলকের সমীকরণ হিসেবে এটাকে বিবেচনা করি, তাহলে এখানে a এর মাত্রা হচ্ছে 2, এই পাশেও মাত্রা 2, তাহলে এটাকে আমরা অভেদ বলবো। আর অভেদটা হচ্ছে সকল বীজগণিতীয় সূত্রই হচ্ছে অভেদ, সকল বীজগণিতীয় সূত্রই হচ্ছে অভেদ। এবার আসো আমরা দ্বিঘাত সমীকরণ সম্পর্কে আলোচনা করেছি। এই অধ্যায়ে কিছু সূত্র তোমাদেরকে জানা লাগবে, সে সূত্রগুলো আমি একটু আলোচনা করে দেই। আমরা যখন অঙ্ক করতে যাব তখন এই সূত্রগুলো লাগবে। একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, 1 নম্বর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 2/1 ভূমি গুণ উচ্চতা। 2 নম্বর হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, একই সমকোণী ত্রিভুজ আর ত্রিভুজের ক্ষেত্রফল একই। 3 নম্বর হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তারপর 3 নম্বর আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তারপরে আসো আয়তাকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। 5 নম্বর বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 × এক বাহুর দৈর্ঘ্য। তারপরে 6 নম্বর হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য স্কয়ার। 7 নম্বর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2 × এক বাহুর দৈর্ঘ্য। এই সূত্রগুলো আমাদের এই চ্যাপ্টারের বিভিন্ন অবজেক্টিভ করার সময় আমাদের প্রয়োজন হতে পারে। এখন আসলে আমরা অনুশীলনীর কয়েকটা সমস্যার সমাধান করি, গুরুত্বপূর্ণ কিছু সমাধান আমরা করে ফেলি, তাহলে তোমাদের সামনে আগাতে সমস্যা হবে না আশা করি। তোমাদের বইয়ের 1 নম্বরের সমাধান আছে, তো এই সমাধানগুলো আমাদের অবজেক্টিভের জন্য এত প্রয়োজনীয় না। আমি যেগুলো অবজেক্টিভের জন্য প্রয়োজনীয় ওই সমাধানগুলো করাবো, ওই প্রশ্নগুলো করাবো। যেমন আমাদের 15 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করি। সমাধান সেটের একটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, সমাধান সেট আসবেই যে কোনো পরীক্ষায়। এই অধ্যায় থেকে যদি একটা অবজেক্টিভ আসে, ওই অবজেক্টিভটা এটাই আসতে পারে বা এই ধরনের প্রশ্নই আসতে পারে। তোমরা একটু খেয়াল করো, √2x + 3 5 = ধরো 3,
এই সমীকরণের সমাধান সেট কত? সমাধান সেট। তো এই ধরনের প্রশ্ন যখন তুমি দেখবা তখন তুমি এই যে সংখ্যাটা ওইটা বাম ডান দিকে নিয়ে যাবে। তাহলে 2x + 3 = 3 - 5। তাহলে 2x + 3 = -2। যখন এ পাশে মাইনাস আসবে তখন তুমি অবশ্যই মনে রাখবা যে এটা কোনো বাস্তব মান না, কারণ হচ্ছে বাম পাশের যে বর্গমূল, ওই বর্গমূলের ভেতরে কখনো ঋণাত্মক সংখ্যা থাকতে পারে না। যদি ঋণাত্মক সংখ্যা থাকে সেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা, এটা বাস্তব সংখ্যা না। তো বর্গমূলের রেজাল্ট মান সবসময় পজিটিভ হবে। যদি এ পাশে এই সংখ্যাটা নিয়ে নেগেটিভ আসে তাহলে অবশ্যই তার সমাধান সেট ফাঁকা সেট। তাহলে এটার সমাধান সেট কি হবে? সমাধান সেট হচ্ছে ফাঁকা সেট। দুইটা চিহ্ন থাকতে হবে, এটা থাকতে পারে ওইটা থাকতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ। তোমরা তোমাদের বিভিন্ন টেস্ট পেপারে দেখবা যে বোর্ড কোশ্চেনের মধ্যে এই প্রশ্নটা অ্যাভেলেবেল পাবে। এখন আসো আমরা এক চলক বিশিষ্ট সমীকরণের 15 নম্বর অঙ্কটা একটু করি। একটি সংখ্যা অপর একটি সংখ্যার 5/2 গুণ। সংখ্যা দুটির সমষ্টি যদি 98 হয় তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। এখন একটি সংখ্যা অপর একটি সংখ্যার 5/2, তাহলে মনে করি একটি সংখ্যা x, সুতরাং অপর সংখ্যা 5x/2, 2x/5, যেহেতু 5/2 গুণ 2x/5। আমরা এখানে এই অঙ্কটা দুই চলক দিয়েও করা যায়, এক চলক দিয়েও করা যায়। যেহেতু আমাদের চ্যাপ্টারটা হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ, আমরা সকল অঙ্কে একটা চলকেই ব্যবহার করব। এখন শর্ত হচ্ছে সংখ্যা দুটির সমষ্টি 98। তাহলে প্রশ্ন মতে x + 2x/5 = 98। তাহলে এখানে আমি 5 যদি লসাগু করি তাহলে 5x + 2x 98, তারপরে এখানে 7x 5 98। তাহলে এখন আমরা এখানে কি পাবো? বাম পাশে যদি এখন আর গুণনের নিয়ম অনুসারে কি 98 × 5 হবে আর ভাগ হবে 7। তাহলে 98 × 5, তাহলে উপরে হবে আমার x এর মানটা আমি পাচ্ছি, উপরে হবে 490 আর নিচে যাবে 7। তা সুতরাং x = হবে 70। তাহলে সুতরাং একটি সংখ্যা হলো 70, অপর সংখ্যা হবে 2 × 70/5, 5 × 14 = 70, 14 × 2 = 28। তাহলে আমরা দুটো সংখ্যা পেয়ে গেলাম। তারপরে আমরা 16 নম্বর অঙ্কটা একটু দেখি। 16 নম্বর অঙ্ক, একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক 16 নম্বর। একটি প্রকৃত ভগ্নাংশ, এখন প্রকৃত ভগ্নাংশ কাকে বলে সেটা তো জানতে হবে। যে ভগ্নাংশের হর বড় লব ছোট, যেমন 5/2, তাহলে এটা 5/2 এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে তোমাকে বলছে একটি প্রকৃত ভগ্নাংশ লব ও হরের অন্তর হচ্ছে 1, অন্তর মানে বিয়োগফল। তাহলে 16 নম্বর, মনে করি প্রকৃত ভগ্নাংশের লব হবে x, সুতরাং প্রকৃত ভগ্নাংশের হর কি হবে? অবশ্যই বড় হবে, x + 1। তাহলে লব হরের অন্তর হবে কি +1, ঠিক আছে, অন্তর 1। এরপরে বলছে সুতরাং ভগ্নাংশটি কি হবে? ভগ্নাংশটি হবে
এক্স বাই এক্স প্লাস ওয়ান। এরপরে বলছে লব থেকে 2 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা 1/6 এর সমান। তাহলে প্রশ্ন মতে লবের সাথে লব থেকে 2 বিয়োগ, তাহলে x - 2, আর হরের সাথে কত যোগ, 2 যোগ হলে 1/6 এর সমান। তাহলে আমরা এখানে x - 2 আর হচ্ছে x + 3 1/6। তাহলে এখানে কি করে, আমরা যদি আর গুণন করি, দেখো 6x - 12 আর হলে x + 3, তারপরে 6x - x আর 3 + 12, তাহলে 5x = 15, তাহলে x = 15/5, সুতরাং x = 3। তাহলে আমরা লবটা পেয়ে গেলাম। সুতরাং ভগ্নাংশটি কি হবে, 3 + 1, 3/4। এটা হচ্ছে 16 নম্বর অঙ্ক। এবার আসো আমরা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9। অঙ্ক দুটি যদি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম, সংখ্যাটি কত? তাহলে তোমরা নিশ্চয়ই তুলে ফেলেছ। এখন আসো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আগে আমরা সংখ্যার গঠন হয় কিভাবে একটু সেটা দেখি, দেখার পরে আমরা সমস্যাটি সমাধান করি। যেমন আমি তোমাকে 2টা অঙ্ক দিলাম, একটা হলো 3 আর একটা হলো 7। 3, 7 2টা অঙ্ক, এই 2টা অঙ্ক দিয়ে কয়টা সংখ্যা গঠন করা যাবে? একবার যদি আমি 3টাকে দশকে রাখি আর 7টাকে এককে, তাহলে 37। আর যদি 7টা দশকে রাখি তাহলে 73। তাহলে এই দুইটার পার্থক্য, সংখ্যার মানের পার্থক্য হওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র তার অঙ্কগুলোর অবস্থানের কারণে। তো অঙ্কগুলোর অবস্থান যদি চেঞ্জ হয়, 2টা অঙ্ক কিন্তু সেম, এখানে 3 আছে, এখানেও 7 আছে, এখানে 3, 7 আছে, কিন্তু সংখ্যার মানের পার্থক্য হলো কেন? শুধুমাত্র তাদের অবস্থানের কারণে। তাহলে এখন আসো সংখ্যার গঠন হয় কিভাবে আমি একটু দেখাই। যে কোনো সংখ্যা একক স্থানীয় অঙ্কের 1 গুণ আর দশক স্থানীয় অঙ্কের 10 গুণ, দুইটার যোগফল হবে ওই সংখ্যাটি। দেখো 37। তাহলে 37-এর গঠন আমরা দেখলাম। এখন আসো আমরা যে আমাদের মূল বইয়ে যে প্রশ্নটা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9। তাহলে 2 অঙ্ক, মনে করি একক স্থানীয় অঙ্ক x, মনে করি একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক হলো x। তাহলে একক স্থানীয় অঙ্কটা কি হবে? সুতরাং একক স্থানীয় অঙ্কটা হবে, দুইটার যোগফল হচ্ছে 9, তাহলে আরেকটা হবে 9 - x। তাহলে সুতরাং সংখ্যাটি কি হবে? একক স্থানীয় অঙ্ক প্লাস দশক স্থানীয় অঙ্কের 10 গুণ, তাহলে 9 + 9x। তাহলে এটা হচ্ছে আমাদের মূল সংখ্যা। এবার বলছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়। এবার লিখবা অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, অঙ্কদ্বয়ের স্থান বিনিময়কৃত সংখ্যা। এখন আমরা যেটা একক ধরছি সেটা হবে দশক, আর যেটা দশক ধরেছি এটা হবে একক। তাহলে একক প্লাস দশক স্থানীয় অঙ্কের 10 গুণ। দেখো তাহলে x + 90 - 10x, তাহলে 90 - 9x। তাহলে এটা হচ্ছে স্থান বিনিময়। এখন কোন সংখ্যাটি বড় তোমাদেরকে বলছে, তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। তাহলে কোনটা কম? এটা কম, এটা বেশি, এটা কম। তাহলে প্রশ্ন মতে এখন আমি সমীকরণ গঠন করব। প্রশ্ন মতে
প্রশ্ন মতে 9 প্লাস 9x 90 মাইনাস 9x। এখন 45 কোনটা কম? এটা কম। তাহলে এই পাশে আমি যদি 45 যোগ করে দিই তাহলেই সমান হবে। তোমরা কিন্তু এই পাশের থেকে দুইটা ভাবে করা যায়, এই পাশের থেকে বিয়োগ করলেও সমান হবে, এই পাশের সাথে যোগ করলেও হবে। তাহলে এই পাশের সাথে আমি যোগ করে দিলে 45। তাহলে এখন 9x প্লাস 9x আর এখানে 90 প্লাস 45 মাইনাস 9, তাহলে 18x আর এখানে হচ্ছে 5 9 9 4 13 9, তাহলে 18x 9 আছে 15 9 আছে 15 হাজার আছে 1 2 126। তাহলে বা x সমান সমান 126/18। তাহলে 126/18 126 ভাগ 18 7। তাহলে আমরা এখানে সুতরাং x = 7 পাচ্ছি। তাহলে এখন আমরা সংখ্যাটা বের করে ফেলি, যেহেতু আমাদের সংখ্যাটা এখানে আছে আমরা সংখ্যাটা বের করে ফেলি। সুতরাং সংখ্যাটি হবে 9 প্লাস 9 × 7। তাহলে 7 নং কত? 7 নং 63, তাহলে 72। তাহলে সংখ্যাটি কত হবে? 72। এবার আসো 18 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবজেক্টিভ আসবে 18 নম্বর। আর এই অঙ্কটা দিয়ে আমি আজকে আমাদের এই ক্লাসটা শেষ করব। তোমরা খুবই মনোযোগ সহকারে 18 নম্বর অঙ্কটা একটু দেখো। 18 নম্বর অঙ্ক, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। দেখাও যে সংখ্যাটি, তোমাদের প্রশ্ন অবজেক্টিভ যেটা আসবে সংখ্যাটি কত এটা আসবে। আমি অবজেক্টিভটা করাই দিই, এটাই ইম্পর্টেন্ট। প্রশ্নটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। তাহলে সংখ্যাটি কত? দ্বিগুণ। এবার ফার্স্টে আসতে হবে একক স্থানীয় অঙ্ক x হলে সংখ্যাটি কত? তাহলে এটা সলিউশনটা হবে এরকম, দেওয়া আছে একক স্থানীয় অঙ্ক x। তাহলে সুতরাং দশক স্থানীয় অঙ্ক কি হবে? দ্বিগুণ মানে 2x। সুতরাং সংখ্যাটি কি হবে? একক স্থানীয় অঙ্ক x আর দশক স্থানীয় অঙ্ক 10 গুণ হবে, তাহলে 20x 21x। আর প্রশ্নে দেওয়া আছে এটা কি? দেখাও যে অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। তাহলে অঙ্কটার সমষ্টি হলো এখানে x প্লাস 2x হলো 3x, তাহলে 7 × 3x। তাহলে এটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারে মূলত এই প্রশ্নগুলাই তোমাদের পরীক্ষা আসে। আর সামনের যে ক্লাসটা আছে ওই ক্লাসটা আমি অবজেক্টিভ করানোর চেষ্টা করব। এই চ্যাপ্টারে বেশি অবজেক্টিভ নাইও, তারপরে যেগুলো পরীক্ষা আসার মতো প্রশ্নগুলো আমি সলভ করে দেব। আর তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেলটা এটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা চেপে দিবে, তাহলে আমরা যে ক্লাসগুলো দেই তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর সামনে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আর সবাই সুস্থ থাকো এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।